দীর্ঘ সময় আমাদের জন্য অপেক্ষা করার জন্য শুরুতেই আমি সকলকে শীতের এই সময়ে উষ্ণ শুভেচ্ছা জানাই। শুরু করি আমরা। আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে গত 31 জুলাই তারিখে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাহারছড়া তদন্ত কেন্দ্রে একটি অনাকাঙ্ক্ষিত এবং একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। এই ঘটনার ফলশ্রুতিতে পুলিশের গুলিতে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। আপনারা নিশ্চয়ই আরও জানেন এই ঘটনার পরিক্রমায় সর্বমোট 4টি মামলা বিজ্ঞ আদালতের নিকট দায়ের করা হয় এবং বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে বিজ্ঞ আদালতের সদয় নির্দেশনায় এই 4টি মামলার তদন্ত কাজ র্যাবের নিকট ন্যস্ত করা হয়। এই 4টি মামলার 3টি মামলা, একটি মামলা মূলত টেকনাফ থানায় মাদক সংক্রান্ত মামলা, আরেকটি মামলা পুলিশের কাজে বাধাদানের মামলা, আরেকটি মামলা রামু থানাতে মামলা দায়ের করা হয়। টেকনাফ থানায় যে মামলা দায়ের করা হয় মাদক সংক্রান্ত মামলা, এই মামলায় শহীদুল ইসলাম সিফাতকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং আরেকটি মামলা দায়ের করা হয় টেকনাফ থানাতে, যে মামলাতে মূলত মেজর অবসরপ্রাপ্ত সিনহা এবং সিফাতকে অর্থাৎ সরকারি কাজে বাধা প্রদানের জন্য 2টি মামলা দায়ের করা হয় টেকনাফ থানায় এবং রামুতে যে মামলাটি দায়ের করা হয় শিপ্রা দেবনাথেরকে আসামি করে রামু থানাতে পরের দিন অর্থাৎ 1 তারিখে মামলাটি দায়ের করা হয়। বিজ্ঞ আদালতের সদয় নির্দেশক্রমে র্যাব এই 3টি মামলারও তদন্তভার পরিচালনা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে এই মামলা 3টির চূড়ান্ত রিপোর্ট, যেটাকে বলা হয়ে থাকে ফাইনাল রিপোর্ট, ইতিমধ্যে বিজ্ঞ আদালতের নিকট তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেছেন। 3টি মামলার ক্ষেত্রেই যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছিল সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এবং মামলার সপক্ষে কোনো সাক্ষী প্রমাণ না থাকার কারণে তাদেরকে দায়মুক্তি দেওয়ার জন্যে বিজ্ঞ আদালতের নিকট তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলাটি ছিল, এই মামলাটি মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের আপন বড় বোন একটি মামলা দায়ের করেন টেকনাফ জুডিশিয়াল কক্সবাজার টেকনাফ আদালতে। এই মামলাটি বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে র্যাবের নিকট হস্তান্তর করা হয়। আমি শুরুতেই একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই মামলাটি যেটি একটি হত্যাকাণ্ড মামলা, এই মামলাটি বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে র্যাবের একজন অত্যন্ত অভিজ্ঞ, অত্যন্ত দূরদর্শী সম্পন্ন, একজন পেশাদারী এবং একজন নিষ্ঠা ও সততার সম্পন্ন একজন পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম এই মামলাটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে, প্রভাবহীনভাবে এবং অত্যন্ত পেশাদারিত্বের সাথে এই মামলাটির তদন্ত কাজ পরিচালনা করেছেন। ইতিমধ্যে আজ এই মামলার অভিযোগপত্র বা চার্জশিট বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করা হয়েছে। এই মামলায় সর্বমোট 26 পৃষ্ঠার একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে এবং এই মামলাটি তদন্ত করতে তদন্তকারী কর্মকর্তা সর্বমোট 4 মাস 10 দিন সময় নিয়েছেন, অর্থাৎ 130 দিনের মধ্যে এই মামলাটির অভিযোগপত্র বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করা হয়েছে। এই মামলায় সর্বমোট 15 জনকে অভিযুক্ত করে একটি চার্জ গঠন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন এই 15 জনের ভেতর 9 জন টেকনাফ থানা পুলিশের বরখাস্তকৃত পুলিশ সদস্য, 3 জন বরখাস্তকৃত এপিবিএন সদস্য এবং 3 জন বেসামরিক ব্যক্তি। 15 জনের ভেতর 14 জন ইতিমধ্যে গ্রেফতারকৃত অবস্থায় আদালতে কারাগারে আছেন। 1 জন পলাতক আছেন, কনস্টেবল সাগর দেব। এছাড়াও সর্বপ্রথম 2 জনকে অভিযুক্ত করে যে দায়ের করেছিলেন বাদী, 2 জনকে তাদের নাম ঠিকানা সঠিক না থাকার কারণে 2 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ মামলা র্যাব দায়িত্বভার গ্রহণ করার পর
যে পেশাদারিত্বের পরিচয় র্যাব দিয়েছে তা অকুণ্ঠ মানুষের আস্থা অর্জন করারই একটি প্রতীক। বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে এই মামলার গ্রেফতারকৃত 14 জন আসামির ভিতর আপনারা ইতিমধ্যে জেনেছেন সর্বমোট 12 জন নিজের দোষ স্বীকার করে অনুকম্পিত হয়ে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। গ্রেফতারকৃত 2 জন সদস্য ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস এবং কনস্টেবল রুবেল শর্মা আদালতে 166 ধারা জবানবন্দি প্রদান করেননি। এছাড়া অন্যান্য সকল অভিযুক্ত ইতিমধ্যে নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতের নিকট অনুকম্পা চেয়ে 166 ধারায় জবানবন্দি প্রদান করেছেন। তদন্তকারী কর্মকর্তা তার দীর্ঘ 4 মাস 10 দিন তদন্তকালে সর্বমোট 83 জন সাক্ষীকে উনি এই মামলায় অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ এই মামলায় সর্বমোট 83 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের আলামত, বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট, সব বিষয়গুলিকে তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে আমলে এনে সামগ্রিকভাবে একটি হত্যাকাণ্ডের অর্থাৎ 302 ধারায় /201, 109, /114, /120 খ 34 দণ্ডবিধি সাধারণ ধারা এবং 120 খ দণ্ডবিধি ধারায় চার্জশিট প্রদান করেছে। এই মামলার মূল যে বিষয়টি তদন্তকারী কর্মকর্তা খুব স্পষ্টভাবেই আদালতের নজরে এনেছেন সেটি হচ্ছে এই মামলাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই মামলাটি তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের সাক্ষী, প্রত্যক্ষদর্শীদের সাক্ষী, আলামত এবং আসামিদের জবানবন্দি সহ বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে এই মর্মে বস্তুনিষ্ঠভাবে নিশ্চিত হয়েছেন যে ঘটনাটি ঘটেছিল 31 তারিখ 9:25 বাঁশছড়া তদন্ত কেন্দ্রে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। উনি মূল ঘটনার পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্যে এবং ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের প্রত্যক্ষ ষড়যন্ত্রে ইন্সপেক্টর লিয়াকত আলী সাথে আরও 5 জন অর্থাৎ মোহাম্মদ নুরুল আমিন যে পুলিশের সোর্স, মোহাম্মদ আয়াজ ওরফে আয়াস, মোহাম্মদ নিজামুদ্দিন ষড়যন্ত্রে অংশগ্রহণ করেন এবং ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলীর কর্তৃক এসআই নন্দদুলাল এর প্রত্যক্ষ সহযোগিতায় এবং 3 জন এপিবিএনের সদস্য এর সহায়তায় এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেন। পরবর্তীতে আরও অত্যন্ত ফাঁড়ির সদস্যরা ওই সময়কার আহত মেজর অবসরপ্রাপ্ত সিনা মোহাম্মদ রাশেদ খানকে মৃত্যু নিশ্চিত করা এবং ঘটনা প্রবাহের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কারণে এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন আজাদ, আবদুল্লাহ মামুন হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যে ইন্সপেক্টর লিয়াকত এবং ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। এছাড়াও যে পলাতক যে 2 জন সদস্য আছে, একজন কনস্টেবল সাগর দেব এবং রুবেল শর্মা, তারা যে একটি ঘটনার নাটক তৈরি করেন সেটি হচ্ছে ভিকটিমের গাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনা এবং পরবর্তীতে এই ঘটনাটাকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্যে একটি আবহ তৈরি করেন। এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত। আমি আপনাদেরকে খুব স্পষ্ট করে ঘটনার প্রবাহটি অবহিত করতে চাই। জুলাই মাসের 7 তারিখে মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান, শিপ্রা দেবনাথ এবং শহীদুল ইসলাম সিফাত এবং তাদের আরেকজন সহযোগী রুফতি, তারা নীলিমা রিসোর্টে অবস্থান করে। এক পর্যায়ে রুফতি চলে আসার পরে মূলত তারা সেখানে ভিডিও ধারণ অর্থাৎ একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করার পরিপ্রেক্ষিতে
টেকনাফের সাধারণ মানুষের সাথে এক ধরনের আন্তরিকতা গড়ে ওঠে। সেখানেই মূলত ওসি প্রদীপের সম্পর্কে নির্যাতনের ঘটনা এবং ইয়াবা বাণিজ্যকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়, এই ধরনের পরিস্থিতি বিষয়ে সিনহা মোহাম্মদ রাশেদ খান সম্পূর্ণভাবে জানতে পেরেছিলেন এবং এ বিষয়ে ওসি প্রদীপের একটি বক্তব্য নেওয়ার জন্যে সকল ক্যামেরা সব কিছু সহ ওই সময়ে অর্থাৎ জুলাই মাসের এক নির্দিষ্ট সময়ে তারা ওসি প্রদীপের বক্তব্য নিতে চান। ইতিমধ্যে ওসি প্রদীপ তাদের সম্পর্কে বিস্তারিত জেনে যাওয়ার ফলশ্রুতিতে তাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে নিষেধ করেন। একটি পর্যায়ে ওসি প্রদীপ তাদেরকে সরাসরি হুমকি প্রদান করেন এই কাজটি থেকে বিরত থাকার জন্যে। মূলত ওসি প্রদীপের প্রত্যক্ষ ষড়যন্ত্রে মূলত দুটি কারণে এই পরিকল্পনাটি ওসি প্রদীপ গ্রহণ করে থাকে। একটি বিষয় সেটি হচ্ছে ওসি প্রদীপের যে বাণিজ্য, যে নিজস্ব একটি অভয়াশ্রম তৈরি করেছিলেন টেকনাফে, সেই অভয়াশ্রমকে প্রতিবন্ধকতা তৈরি করা এবং এ সকল বিষয়ে যেহেতু মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান সম্মুখভাবে জেনে ফেলেছিলেন, এই বিষয়টি যাতে কর্তৃপক্ষকে না জানান, এই দুটি বিষয়কে সামনে রেখে ওসি প্রদীপ তাদেরকে প্রত্যক্ষ হুমকি প্রদান করে। কিন্তু মেজর অভিষিক্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং তার সহযোগীগণ ইউটিউব চ্যানেলের কাজ এবং তাদের ধারাবাহিকতা বজায় রাখেন। ফলশ্রুতিতে ইন্সপেক্টর লিয়াকত এবং ওসি প্রদীপ সহ অন্যান্য সোর্স সহ এই ধরনের একটি ন্যাক্কারজনক ষড়যন্ত্রে লিপ্ত হন। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে এই মামলাটির চার্জশিট বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করা হয়েছে। এখন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই মামলাটির পরবর্তী কার্যক্রম চলমান থাকবে। একটা ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম।